আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি গরমে ঘর্মাক্ত। তারপরেও বলি আলহামদুলিল্লাহ। কারণ এর চেয়েও বেশি গরম পড়তে পারে। ভয়াবহ তাপদাহ আসতে পারে। কত কিছু হয়। তো তারপরেও বেঁচে আছি, সুস্থ আছি। তো ওই যে শেষ মানে আমার বাবার একটা কথা যে গরমের দিনে গরম তো লাগবেই। এই ভেবেই আমি ভালো থাকি, হাসি খুশি থাকি। সত্যি। তো যাই হোক আমি আজকে রান্না করব গরুর গোশত দিয়ে কাঠকচু, নারিকেলি কচু, সেটা দিয়ে রান্না করব। কিন্তু যখন রান্না করতে আসলাম তখন দেখি বেশি একটা পেঁয়াজ কাটা নেই। তো কোনো অসুবিধা নাই, আমার কোনো কিছুতেই কোনো অসুবিধা নাই। সবকিছু হাতের কাছে রেডি থাকলে তো খুব আরাম। আমি এখন এই পেঁয়াজের মধ্যে যখন আবার দিব একই রকম হয়ে যাবে। তা আমি যে মশলাগুলো সেগুলো দিয়ে নিচ্ছি। গুঁড়া হলুদ, এই হলুদটা আমার বাগানে বাগানে হলুদ হয়েছে, সেটাকে মানে হাবিব ভাই চাষ করেছে হলুদের, সেটাকে গুঁড়া করে আনা। আদা বাটা, ফ্রিজে রাখছিলাম, শক্ত হয়ে গেছে। আদা বাটা, যথারীতি রসুন বাটাও শক্ত হয়ে গেছে, এবং যথারীতি আমি এখানে নুন আনি নাই, নুন আনতে হবে। একটুখানি পানি দিয়ে দিচ্ছি। আমার আদা বাটা আর একটু দেব আমি। জালটা বাড়িয়ে দিই। আমি বরঞ্চ বাকি পেঁয়াজটুকু কেটে আনি। রান্না বাড়া যেমন একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে রান্না করলাম, জীবনে একদিন রান্না করলাম, বছরে একদিন রান্না করলাম, এমন কোনো ব্যাপার না। এটা আসলে এরকম না। প্রত্যেক দিন খেতে হয় যেহেতু, সেহেতু যেই রান্না করুক, নানি, দাদি, মা, খালা অথবা রেস্টুরেন্ট, যেই রান্না করুক, রান্না করতেই হবে। তো সেখানে আমি মনে করি যে নিজের হাতে রান্না করলে আমি কি খাচ্ছি, কি জিনিসটা দিচ্ছি, সব কিছু আমি জানি, এবং যিনি বাজার করেন তিনিও জানেন। তো এটা আমার খুব শখের একটা কাজ। তবে আমি যেদিনই খেয়াল করেছি যে সাদা শাড়ি পরি বা সাদা জামা পরি, সেদিন প্রচুর আইটেম চলে আসে। আমি এই কাঠকচু দিয়ে গোশত দিয়ে রান্না করব, এটা সত্যি সত্যি খুবই মজাদার। এবং আহ, ওল ওল কচু যেটা, সেটা দিয়েও খুবই মজার। এটার সাথে আরো মজা হয় বুটের ডাল সিদ্ধ করে দিয়ে গোশতটা একটু ছোট ছোট করে কেটে রান্না করলে, সেটা আর এক রকম মজা হয়। আমি যেভাবে কাটছি, মানে আলু যেরকম টুকরা হয় সেরকম করে। এটা ভাপানো লাগতে পারে, আমি যদি কাটতে কাটতে বুঝি যে এটা গলা ধরতে পারে, কারণ আমি তখন টের পাবো আগেই যে আমার হাতটা চুলকাচ্ছে। এরকম যদি হয়, তখন আমি এটা ভাপ দিয়ে ফেলে দেব। আর যদি হাত না চুলকায়,
তাহলে কিছুই করতে হবে না। তো এখন যেটা কচু বাণিজ্যিকভাবে চাষ করে, কচুর লতি, কচুর মুখী, কচুর শাক যেগুলো বাণিজ্যিকভাবে চাষ করে কোনোটাই গলা ধরে না, আলহামদুলিল্লাহ। আগে একটা সময় এরকম আমি দেখেছি যে মা হাঁড়ি ভরে কচুর শাক ভাজি করেছে, আমরা সবাই মজা করে ইলিশ মাছের মাথা দিয়ে, কিন্তু কেউ খেতে পারলাম না। তখন খুব কষ্ট লাগতো। আমি কাটাগুলো শেষ, মানে কাটাকুটি শেষ করে আসি। আজকে যে কয় ভাগে মশলা দিলাম, খাওয়ার সময় তো আর কেউ এই ইতিহাস জানবে না। গাছ থেকে তোলা তেজপাতা, দারচিনি দিচ্ছি, একটুখানি কাঁচামরিচ কাটা এটা দিলাম, মোটা করে কাটা পেঁয়াজ দিলাম, বেশি হয়ে গেল। বেশি হয়ে গেল বলে কি এমন কমাইলাম বুঝলাম না নিজেই। ভাই যাই হও তাই হও, আমার সাদা শাড়ির মধ্যে ভরো না, রং ভরো না। আমার চেয়ে যারা দেখে দর্শকরা তারা বেশি দুঃখ পায় এবং ভয় পাইতে থাকে। বলে আপা আপনি সাদা কাপড় পরে এগুলো করতেছেন, আমার তো ভয়ই লাগতেছে। তখন না আমি খুব মায়া লাগে, তখন আমি বিশ্বাস করি যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আমি এত গরম মশলা ছেঁচে টেচে দিই না, অনেকক্ষণ রান্না হয় তো ফাইনালি সেখান থেকে সুবাস। এলাচের বীজ দাঁতের নিচে পড়লে আমার সাহেব এত বিরক্ত হন বলার মতো না, এই জন্য আমি এই ছেঁচে দেওয়ার রিস্ক নেই না। আমি এখন এটা ছড়িয়ে দিচ্ছি। গোস্তটা ভালো করে ধোয়া, এটা যতই ধুতে থাকবো ততই রক্ত বের হবে, তারপরে আমি আবার আরেকবার ধুয়ে নিয়ে আসি। দেখছিস ঘুরছে দাগ, এটা কোনো কথা? একই রকম কৌটা হয়, মানে কোনটার মধ্যে কি আছে বোঝা মুশকিল। টিকটিকি কি বলিস যে আমি সত্যি কথা বলছি? এখানেও আমি সব রকম মশলাই দিব, আগে নুন দিয়ে নেই, তারপরে নুনের ভুল হয়ে যাবে শেষে। এটা আমি সবজি দিয়ে ডাল রান্না করব, কারণ শুধু মাংস গোস্ত যদি থাকে তখন ভালো লাগে না, মানে একটু সাথে ভাজি টাজি সবজি টবজি হলে তখন।
আজকে একটু মেঘলা মেঘলা দিন, একটু যার জন্য অন্ধকার হয়ে আসছে, হয়তো বৃষ্টি আসবে আশা করি। বৃষ্টিটা খুবই এখন বাংলাদেশের সব মানুষের কাছে আকাঙ্ক্ষিত। আবার আমাদের যে সিলেটের হাওর অঞ্চলের মানুষ, সিলেটের ওইদিকে খুব বেশি বৃষ্টি হয়, আর বৃষ্টি হলেই একদম রাস্তাঘাট তলিয়ে যায়। হাওর অঞ্চলের মানুষদের খুব অসুবিধা হয়। এক এক মানে এক এক জায়গার এক এক রকম সুবিধা অসুবিধা। তবে যখনই যাদের অসুবিধা হয় তাদের জন্য মন কাঁদে। একবার হলো না অনেক বড় বন্যা, তখন আমরা দেখেছি যে মানুষ কিভাবে একত্রিত হয়ে যায়। এই জিনিসটা আমরা গল্পে শুনেছি, মুক্তিযুদ্ধের সময় মানুষ কিভাবে একাত্মতা ঘোষণা করে তারা যার হাতে যা ছিল তাই নিয়ে তারা যুদ্ধ করেছিলেন। ঠিক তেমন যে এই যে আমার মনে হয় গত বছর না তার আগের বছর সিলেট অঞ্চলে একদম ভাসিয়ে নিয়ে গেল মানুষ। যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে গেছে তাদের মধ্যে ছেলেমেয়েরাও মারা গেছে, মানে পানিতে ভেসে গেছে। কিন্তু তারপরে কিন্তু তারা থেমে থাকেনি এবং বড় বড় অর্গানাইজেশন কোটি কোটি টাকা নিয়ে তারা এগিয়ে এসেছেন মানুষকে সহায়তা করার জন্য। এই এই জিনিসটা আসলে খুবই একটা আশা জাগানিয়া একটা ব্যাপার। যে যা পেরেছে মাটির ব্যাংক ভেঙে হাতে ভিক্ষুক তার কয়দিনের ভিক্ষার পুরো টাকা সে দান করেছে। এগুলো দেখে আমাদের মনে খুব আশা জাগে যে আমরা এখনো কোনো বড় দুর্যোগে একত্রিত হতে পারবো ইনশাল্লাহ। ডালটা মোটামুটি কষানো হয়ে গেছে, একটু এরকম আর একটু তো হবেই। এখন আমি আমরা এটাকে বলি কদর। আমার ধারণা ছিল কদর আর দুধকুশি এক জিনিস, কিন্তু কোহিনুর আপা বলছে না, দুধকুশি অন্য অন্য জিনিস। আমি যে সাদা শাড়ির ভয় পেলাম, যেই মাত্র উচ্চারণ করেছি সেই মাত্র একটা কি জানি ছিটকে আসলো এবং যথারীতি আমার শাড়িতে ভরলো। অসুবিধা নেই, আমার রং ইরেজ করার পেন আছে, ব্লিচিং পেন, সেটা দিয়ে আমি তুলে ফেলবো ইনশাআল্লাহ। আজকে যখন রান্না শুরু করলাম তখন মানে বেসিক যে মশলাগুলো দেয়া সেগুলো কিছু কিছু ভুল হচ্ছিল। যেমন আমি জিরার ইয়েটা খুলতেই পারছিলাম না, আদা দিলাম রসুন দিলাম কিন্তু আমার জিরার গুঁড়াটা দেওয়া বাকি থেকে গেল, লবণ বাকি থেকে গেল। কিন্তু আমি যখন খাবারটা উপস্থাপন করব তখন সবকিছুই এই যে বিহাইন্ড দ্য সিন এটা কেউ দেখবে না। তো মানুষের জীবনেও এরকম অনেক ঘটনা ঘটে যে এই ক্ষেত্রে মানে আমার এক্ষুনি তক্ষুনি আমার একটা কথা মনে আসলো যে কন্যাদায়গ্রস্ত পিতা যখন বিয়ে দেয় মেয়েকে, তখন তার হাতে পর্যাপ্ত, কন্যাদায়গ্রস্ত বলে কথা না, মানে অভাবী পিতা যখন কন্যাকে পাত্রস্থ করেন তখন দেখা গেল যে তার হাতে প্রয়োজনীয় পয়সা নাই। তারপরে সে এর কাছ থেকে ওর কাছ থেকে সেই পয়সা জোগাড় করছেন, হাতে পায়ে ধরে সুদ নিয়ে অনেক রিকোয়েস্ট করে সম্পর্ক নষ্ট হওয়ার মতো অবস্থা করে। কিন্তু বিয়ের দিন ঠিকই সানাই বাজছে, আলো জ্বলছে, মেয়েরা সাজুগুজু করছে, ছেলের হাতে ঘড়ি উঠছে এবং শ্বশুর ছেলের বাবা তৃপ্ত মনে বাড়ি ফিরে যাচ্ছে। তখন কিন্তু যে বাবার যে করুণ অবস্থা সেটা কেউ টের পাচ্ছে না। আর মানে বিহাইন্ড দ্য সিন যে কি কি ঘটলো, তিনি কন্যার জন্য কি কি করলেন সেটা কেউ টের পাচ্ছে না। শুধু কন্যা কেন, পুত্রের জন্য অনেক কিছু বাবাকে লুকাতে হয়। তো এটা এই জিনিসটা যে উপস্থাপন করার সময় আমরা সবকিছু সুন্দর করে উপস্থাপন করি, কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু ঘটে যায় যেটা মানুষ জানে না অথবা জানা উচিত না। আমি যখন রান্না করি আমার অভ্যাসটাই এরকম। আমি যখন গান রেকর্ডিং করি তখন মানে এখন তো আর সেরকম করি না,
আগে যখন একদম সারাদিন এই স্টুডিও স্টুডিও পড়ে থাকতাম, গান রেকর্ডিং করে, এই একটা স্টুডিওতেই দেখা যাচ্ছে যে পরপর 2টা 3টা গান আছে, ওখানেই খেতে হচ্ছে। তো তখন আমার খুব মনে পড়তো বাচ্চাদের কথা, যে বাচ্চারা কিভাবে একলা একলা আছে, একলা একলা খাচ্ছে। যদিও তাদের সাথে সবসময় আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা তারা থাকতেন, তারপরেও মা তো মাই, বাবা তো বাবাই। তো তখন মনে হতো যে ইস, সেই সময়টা আমি বাসায় থাকলে বাচ্চাদের কতই না, বাচ্চাদের জন্য ভালো হতো। আবার যখন দেখা গেল যে মানে গানের জন্য এত তৃষ্ণা ছিল যে মাঝখানে 2 দিন 3 দিন 4 দিন গান নাই, তখন আমার মনে হতো আহা, ও সময়টা অপচয় হচ্ছে, আমি তো গান গাইতে পারি। এই কয়টা দিন আমি প্রত্যেকদিন একটা করে গান তৈরি হলে একটা ভালো ভালো সৃষ্টি হতো, ভালো গান। আমার তো মানে এটা আপনারা জানেন যে আমি যত গান গেয়েছি বেশিরভাগ সব মেলোডিয়াস গান আমার কপালে পড়েছে। তো সেই দিক থেকে আমি এরকম মানে একটা করতে গেলে ওই যে মাল্টিটাস্কিং যারা করে তাদের আসলে এরকম একটা যে চুলায় রান্না করতে গিয়ে সেলাই করে, তখন সুতা ছিঁড়ে গেলে এসে দেখে যে তরকারি পুড়ে গেছে। এই জিনিসটা ব্যালেন্স করা খুব একটা মানে সক্ষমতার একটা ব্যাপার। যে সক্ষম মানুষ সেই সেটা পারে। এবং আমি কতটা পেরেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করি যে গান গাইতে গিয়ে যেন ছেলে মেয়েদের কষ্ট না হয়, বাবা মা শ্বশুর শাশুড়ি থাকলে তারা যেন না খেয়ে থাকেন, না এরকম না খেয়ে আছেন এরকম পরিস্থিতি তৈরি না হয়। এই জিনিসটা আমি সারা জীবনই খেয়াল রেখেছি। সেই দিক থেকেই আসলে আমার এই যে রান্নার অভ্যাসটা গড়ে উঠেছে। আর কারণ আমি স্টুডিও থেকে এসে কোনো মতে মানে জামা কাপড় ছেড়ে নামাজ কাজা থাকলে সেটা সেটা সেরে আমি একদম চট করে আমি রান্নায়, হয়তো আজকের খাওয়া হয়ে গেছে, আমার কালকে আরেকটা রেকর্ডিং আছে, তখন আমি আগামীকালের রান্না আমি আগাম রান্না করে রাখতাম। এই অভ্যাসটা এখনো রয়ে গেছে দেখে। আর ওইটা করতে করতে আমি তো আসলে ভালোবেসেই সব কাজ করি, ওটা করতে করতে অভ্যাস হয়ে গেছে। সেই অভ্যাস এখনো যায় নাই। কবে যে যাবে আমি চাই না যে সেই অভ্যাসটা আমার চলে যাক। কচুগুলো দিয়ে দিচ্ছি। কাটার সময় যেহেতু হাত চুলকায় নাই, সেই জন্যই সাহস করলাম। আমার ধারণা যে একদমই গলা টলা চুলকাবে না। এখন গোশত সেদ্ধ হয়ে গেছে, কচুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার কাঠ কচু দিয়ে গোশতের সালুন, গরুর গোশতের সালুন, এটা মোটামুটি এটা এখন আমি দমে রাখবো, হয়ে যাবে। নুন ঝাল সব কিছু চেখেছি। আর এটা হলো ডাল দিয়ে কদর সবজি, এটা মিঠা মিঠা একটা সালুন। এটা আমার অন্তত খুব ভালো লাগে। আমি বারবার বলি যে স্যুপ টাইপের জিনিস, ডাল টাইপের সব কিছু আমার খুব নরম খাবার খুব ভালো লাগে। আমি মানুষটা নরম তো, সেই জন্য নরম খাবার যেমন পরিজ আর যে কোনো রকম স্যুপ, তারপরে বার্লি, বিশ্বাস করেন আমি মানে ঘরে বার্লি বানিয়ে তারপরে খাই। আমি সাগু সিদ্ধ করে দুধ দিয়ে নুন দিয়ে খাই। তো অনেকে না মানে সেটা দেখে একদম ঝাঁকি দিয়ে ওঠে। আসলে একটা ব্যাপার আছে, এই কথাটা আমি স্পষ্টত বলতে চাই যে অন্যের খাবারকে অশ্রদ্ধা করা একরকম গুনার কাজ, এটা করবেন না। কেউ হয়তো গরুর ভুঁড়ি খায় আর আরেকজন চিন্তাই করতে পারে না
কি আশ্চর্য, এটার মধ্যে গরুর হাগু থাকে, সেটা কিভাবে খায়? কিন্তু সেটার মধ্যে ওইটার ভিতরে একটা কম্বলের মতো একটা জিনিস থাকে, সেটা পরিষ্কার করে সিদ্ধ করে কত কিছু করে, তো তারপরে খায়। সে কিন্তু খুব মজা করে খায়। তো একটা বাসায় আমি গেলাম, আমাকে খাবার দিলাম, বললাম আমি ভাই এগুলো খাই না। এরকম কখনো আপনি অন্যভাবে এড়িয়ে যেতে পারেন। বা অনেক মানুষ আছে আমি দেখেছি, রান্না করে মেহমানকে খাওয়াচ্ছে, তো আপনি খান, না 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 আমি এটা খাই না। এটা খুবই খুবই হাস্যকর, এবং এটা একরকম অশিক্ষার পরিচয় দেয়া। আপনি রান্না করেছেন আমাকে খাওয়ানোর জন্য, আপনি নিজে খান না, সেই জিনিসটা কেন রান্না করলেন? তো সেটা যদি হয় এরকম, যে আমি উদাহরণ দিই, যে একজন আছে যে ইলিশ মাছ রান্না করে, অনেক মজা হয় তার রান্না, কিন্তু সে ইলিশ মাছ খেতে পারে না। কিন্তু সেটা আসলে মেহমানের সামনে বা অন্য মানুষের সামনে বলার দরকার নেই। এবং আল্লাহ তোমরা এটা দিয়ে খাও, আমি যে একটা উদাহরণ দিই, আমরা সিরাজগঞ্জের মানুষ, এবং মনে হয় বগুড়াতেও হয় এটা, আমরা পান্তা মেখে পাতে কাঁঠালের কোষ থাকে, সেটা দিয়ে আমরা মজা করে খাই। তো আমার বড় বোন বলছিলেন যে দুলাভাই নাকি আম নিয়েও খায়, মানে পান্তা মেখে সে আম পাতে নিয়ে খায়। তো এটা শুনলে, এটা যে খায় না সে শুনলে কিন্তু মানে তার এরকম গা ঝাঁকি দিয়ে উঠবে। কিন্তু আসলে সবাই মজা করেই খায়, কেউ মানে কষ্ট করে খায় না, বিপদে পড়ে একদম কেউ এরকম এরকম আছে যে লাঠি ধরে খা শিগগির, এটা এরকম কিন্তু ব্যাপারটা না। আমাদের রেগুলার খাবার আমরা নিজেদের শরীরের দরকারে খাই, আনন্দিত হয়ে খাই, এবং মজা করে খাই, স্বাদ গ্রহণের জন্য খাই। তো অন্যের কোনো খাবারকে অশ্রদ্ধা করা একটা খুবই বড় রকম অশিক্ষার ব্যাপার। তো যাই হোক, অনেক কথা বলি আপনাদের সাথে, আজকে এই পর্যন্তই। অনেক গরম পড়েছে, হয়তো আমি রান্নাটা শেষ হবে, চুলাটা বন্ধ করবো আর ঝমঝম করে বৃষ্টি নামবে। আমি আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে যে করেই হোক আমার গলা বসে যাক, চাই গলা যা খুশি হোক ভেঙে যাক, আমি এবার যদি বৃষ্টি আসে আমি বৃষ্টিতে ভিজবই। এই যে হাবিব ভাই গাছে পানি দিচ্ছেন, তো ওই মনে হচ্ছে পানির নলের সামনে যেয়ে দাঁড়াই, এত গরম, মানে চিন্তা করা যায় না। আমার ছেলের বউ জিজ্ঞেস করছিল ঢাকা থেকে যে মা বগুড়াতে কেমন গরম, আমি আল্লাহ জানো না, শীত একদম, লেপ কাঁথা কম্বল গায়ে দিচ্ছি, বলে মা সত্যি? আমি বলছি, না, আমার চশমার ফাঁক দিয়ে বৃষ্টি পড়তেছিল। বলে চশমার ফাঁক দিয়ে বৃষ্টি পড়তেছিল, তুমি কি বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কি করছো? আমি স্যারে পাগলি, বোঝে না একটা কথা, চশমা দিয়ে ঘাম পড়তেছিল। তো এই যে খোলা, এরকম খোলা আবহাওয়া, তারপরেও দেখেন কি অবস্থা। যেখানে সেখানে যে মায়েরা একদম ঢুকছে একটা রান্নাঘর, আমাদের দেশের যে কনসেপ্ট, যে রান্নাঘরটাই সবচেয়ে অন্ধকার এবং মানে কম ছোট্ট একটা জায়গা হবে, সেখানে না আছে আলো, না আছে বাতাস, সেই মায়েদের কথা ভাবলে খুব কষ্ট হয় যে এখানে এই অবস্থা, তাদের যেন কী অবস্থা হয়। তো যাই হোক, আল্লাহ যেভাবে যে যেখানে আছে সবাইকে আল্লাহ ভালো রাখুক। আপনারা আমার সাথে আছেন, আপনাদেরকেও আল্লাহ অনেক ভালো রাখুক, আমি আপনাদের জন্য অনেক দোয়া করি। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।